চতুর্দিকে যখন আওয়ামী লীগের দুর্যোগের কথা শোনা যাচ্ছে, প্রচণ্ড দুর্যোগের মধ্যে আছে, বিশাল সমুদ্রের মাঝে খড়কুটো ধরার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন, সাঁতরে কুলে আসার চেষ্টা করছে, যারা দেশের বাইরে আছেন তারা ফিরছেন এরকম খবর আমরা শুনছি, আদালতে আত্মসমর্পণ করছেন, রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, তাদের নেত্রী দেশে ফেরার কথা ঘোষণা দিচ্ছেন। এরকম মুহূর্তেও যখন তাদের রাজনৈতিক অবস্থা খুবই ত্রাহি অবস্থার মধ্যে, তখন নানা ধরনের খবর আমাদেরকে বেশ মজা দিচ্ছে। কখনো এটা মনে হতে পারে মজা, আবার কখনো মনে হতে পারে এই ঘটনা ঘটছে কেন, তাহলে কি কোনো অশনি সংকেত আসছে? শরীয়তপুরে তেমনই একটা ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি সদর পেয়ে মিছিল করেছে। সত্যি সত্যি যদি বাংলাদেশের রাজনীতির চিত্রটা এটা হতো, এই সহনশীল এবং সহমর্মিতার রাজনীতির চিত্রটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়তো, তাহলে কি অসাধারণ ব্যাপারটাই না হতো। একদিকে বিএনপি আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করছে, অন্যদিকে যারা নিষিদ্ধ হয়ে আছে সেই ছাত্রলীগ শরীয়তপুরে শোডাউন করছে। কি ঘটছে শরীয়তপুরের রাজনীতিতে? কি অন্যরকম কোনো মেরুকরণ চলছে, নাকি বাংলাদেশের রাজনীতিতেই কোনো নতুন সিগন্যাল এসেছে? বলছিলাম শরীয়তপুরের রাজনীতির কথা। সেখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একদিকে মজার ভাবা যেতে পারে, আর একদিকে ভাবা যেতে পারে যে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, এই যে আওয়ামী অধ্যুষিত এলাকা, সেই এলাকায় রাজনীতিতে কি নতুন কোনো মোড় তৈরি হচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতেই কি নতুন কোনো সিগন্যাল আসছে যেখানে এই ঘটনাগুলো ঘটছে? কি ঘটলো খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল। কি হয়েছে সেখানে? রাতের বেলা মিছিল হয়েছে, সেই ছবি সহ তারা দিয়েছে। শরীয়তপুর সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতা কর্মীরা। ইতিমধ্যেই মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তো দেয়াই যায়। অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। এই ঘটনায় পরদিন সন্ধ্যায়, অর্থাৎ গত সন্ধ্যায়, তার মুক্তির দাবিতে বিনোদপুর ইউনিয়নের গাইতলা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিএনপির মিছিল। ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন অন্তত 50-এর বেশি লোকজন, যেখানে ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সর্দার, যুবদল নেতা মাহফুজ সর্দার, বোরহান মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপির ডাকসাইটে নেতারা ছিলেন। যদিও বিক্ষোভকারীদের দাবি লিটন মুন্সি আওয়ামী লীগের রাজনীতি করলেও জাতীয় নির্বাচনের সময় তিনি বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। এটা তাদের দাবি। অবশ্য সারা দেশে এই চিত্র দেখেছি, যোগদান না, মূলত আওয়ামী লীগের বহু নেতা কর্মী যেন এলাকায় ফিরতে পারেন সেই কারণে তারা ধানের শীষের পক্ষে ভোট করেছেন, এবং সেই ভোট করার কারণেই মূলত বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিংবা নজিরবিহীন ভূমিধস বিজয় পেয়েছে। মিছিল করা যুবদল নেতা মাহফুজ সর্দার বলেন, আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করি, তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তেলে বেগুনে জ্বলে ওঠারই কথা। আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপি মিছিল করছে, যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে তো এনসিপি নেতাদের ত্রাহি অবস্থা হবে। তিনি বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা কর্মীরা মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা। যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তখন তারা রাজনীতি করতে পারবে, অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। কোথায় রাজনীতি করছে তারা?
তারা তো রাজনীতি করছে না, তাদের তো রাজনীতি করার প্রয়োজনই হচ্ছে না। আপনি তো মানে কারো গায়ে সামান্য আওয়ামী লীগের গন্ধ থাকলেই তাকে গ্রেপ্তার করা কিংবা তার দিকে মব ধেয়ে যাওয়া, এই ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন। এবং আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেই ঘটনাগুলো একদিন আপনাদের উপরে ফিরে আসবে, এটাও তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি। কারণ আওয়ামী লীগ তার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যা করেছে, আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে তার 10 গুণ 20 গুণ 50 গুণ হয়েছে, এটাই স্বাভাবিক। আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে আজকে যারা এনসিপি সহ এই জুলাই যোদ্ধা পরিচয়ে আওয়ামী লীগের উপরে টর্চার করছে, তাদের উপরে 100 গুণ হয়ে ফিরে আসবে। এটা বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন। এখান থেকে মুক্তি পেতে চাই আমরা চাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ। এই যে বিএনপি মিছিল করলো, তারা বলছে যে বিএনপির হয়ে কাজ করেছে, বিএনপিতে মানে অতি উৎসাহী হয়ে বলেছেন যে বিএনপিতে যোগদান করেছে। বিএনপিতে যোগদান হয়তো করেননি, সারা দেশে এরকম চিত্র বহু দেখা গেছে যে বিএনপির পক্ষে ভোট করেছেন এবং নিজের স্বার্থেই করেছেন, যেন রাজনীতি করতে না পারলেও অন্তত এলাকায় থাকতে পারেন। সেটা একটা দিক। আবার আরেকটা দিক হতে পারে যে আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে বিএনপি যখন মিছিল করছে, তখন ইঙ্গিতটা কি এরকম হতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সংকেত এসেছে, যে এলাকায় অন্তত আওয়ামী লীগ প্রভাবশালী, সেই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করে রাজনীতি করা ছাড়া উপায় নেই, সেরকম কিছু হয়েছে। আবার এই ঘটনা যখন ঘটছে, যেটাকে বেশ চাঞ্চল্যকর ঘটনা হিসেবেই মনে হচ্ছে, অন্যদিকে সেখানে যারা নিষিদ্ধ রয়েছে সেই ছাত্রলীগ, এই নিউজটা দেখে নিন, খবরের কাগজেরই আরেকটা নিউজ। সেখানে বলা হচ্ছে শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। আজকেই এই গত রাতে ওই বিএনপির মিছিলের ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা ছাত্রলীগ মিছিল করেছে। তার মানে সে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, এই অঞ্চলটা যে আওয়ামী অধ্যুষিত অঞ্চল, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেখানে মানে ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষই আওয়ামী লীগ করে, সুতরাং এই ব্যাপারগুলো ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু মানে আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপির মিছিল, এটা বাংলাদেশে বোধহয় প্রথম বলা যাবে না। এর আগেও একটা ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগ নেতা একজন অধ্যক্ষের মুক্তির দাবিতে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি মানে সমাবেশ, মানববন্ধন। এক গ্রুপ চাইছে মুক্তি, আর এক গ্রুপ চাইছে তাকে জেলেই রাখতে হবে। তার মানে বিএনপির রাজনীতির মধ্যেও এক ধরনের ফাটল কোথাও আমরা দেখছি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ নেতাদেরকে কেন্দ্র করে। এটা কি স্বার্থের রাজনীতি নাকি ভয়ের রাজনীতি? তারেক রহমানের নয়া কূটনীতি ও দিল্লির অস্বস্তি, কোথায় যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক, 5 আগস্টের পট পরিবর্তন এবং 2026 সালের শুরুতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের মোড় এসেছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, নয়াদিল্লি কি ঢাকার এই নতুন বাস্তবতাকে মন থেকে মেনে নিতে পারছে? মুখে এক কথা আর কাজে অন্য কথা। বাংলাদেশকে নিয়ে দিল্লির বার্তা এবং আচরণের মধ্যে কি এক বড় বৈপরীত্য তৈরি হয়েছে? প্রথমেই দেখে নেওয়া যাক ভারতের আনুষ্ঠানিক বক্তব্যগুলো। গত বছরের 6 অক্টোবর নয়াদিল্লিতে বাংলাদেশের সাংবাদিকদের ভারত সরকারের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এবং জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। 2026-এর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরও ভারতের আনুষ্ঠানিক বার্তাগুলো ছিল যথেষ্ট আন্তরিক। এখানে একটি প্রশ্ন আছে। 6 অক্টোবর 2025 সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও তার যখন নিয়মিত ব্রিফিংগুলো হতো, সব সময় তিনি বলতেন যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং নির্বাচিত সরকারের সাথে ভারত সরকার কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে। অক্টোবর পর্যন্ত আমার যতদূর মনে পড়ে, এরপরে আর কোনো বক্তব্য মনে পড়ছে না, অক্টোবর পর্যন্ত ভারত সরকার বারবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিয়ে এসেছে। কার অন্তর্ভুক্তিমূলক? সব দলের। সব দল বলতে বাংলাদেশের সব দল কোনটি? আওয়ামী লীগ এবং বিএনপি। ভারত শেষ পর্যন্ত অক্টোবর পর্যন্ত চেয়ে এসছে যে আওয়ামী লীগ সহ যেন নির্বাচনটা হয়, কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব শক্তির সঙ্গে যখন পেরে ওঠেনি, তখন নভেম্বর মাস থেকে ভারতের ভাষা বা বক্তব্য
কিছুটা বাধ্য হয়েছে বক্তব্য চেঞ্জ করতে, অন্তর্ভুক্তিমূলক জায়গাটা থেকে ভারতও কিছুটা মেনে নিয়েছে যে না ঠিক আছে, একটা নির্বাচন হতে যাচ্ছে, হয়ে যাক, তারপরে দেখা যাবে। ভারত প্রত্যাশা করেছিল যে বিএনপি সরকার ভারতের সাথে সহযোগিতামূলক এবং প্রথমত সবার আগে ভারতের সাথে সম্পর্কটা নির্মাণ করবে, তারপরে বাকি বিশ্ব। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসছে আজকে চতুর্থ মাস, আজকে 17 জুন যখন আমরা কথা বলছি, আজকে চতুর্থ মাস পূর্ণ হচ্ছে। এই চতুর্থ মাসে বিএনপি সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে ভারত বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকারে নেই। প্রতিবেশী ফার্স্ট নীতিতে ভারত চলে, কিন্তু বিএনপি সরকার চলছে না। বিএনপি সরকার প্রতিবেশীকে টপকিয়ে অন্য জায়গায় গিয়ে সম্পর্ক তৈরি করছে, আর এই জায়গাতেই ভারতের অস্বস্তি থাকলেও ভারত একদিকে ইতিবাচক বার্তা দিচ্ছেন, কিন্তু মাঠের কাজের ক্ষেত্রে ইতিবাচকতা আসলে দেখা যাচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় বাংলাদেশকে লক্ষ্য করে কট্টর রাজনৈতিক বক্তব্য এসছে নির্বাচনী সভা সমাবেশগুলোতে। শুধু তাই নয়, সীমান্তে পুশিনের চেষ্টা এবং অনাকাঙ্ক্ষিত উত্তেজনার মতো ঘটনা ঢাকায় তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। মুখের মিষ্টি কথার আড়ালে এই আচরণগত অমিল দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বড় এক অনাস্থার ছায়া ফেলছে। ভারত মিষ্টি কথায় কেন থাকতে পারছে না? ভারত বরাবরই বলে এসছে যে নির্বাচনটা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, কিন্তু বাংলাদেশের দখলদারিত্ব ব্যবস্থা সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে যায়নি, যার কারণে ভারত আন্তরিকতা দেখিয়েছে, শেষ পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের এই বিএনপি সরকারের সাথেও সম্পর্ক নির্মাণ করতে, কিন্তু শেষ বিচারে বিএনপি সরকারকে পেয়েছে অতীতের যে তিক্ত অভিজ্ঞতা, সেই খানিকটা অতীতের তিক্ত অভিজ্ঞতার মতোই। বিশেষ করে 2001-06 আমলে বিএনপি ভারতের সাথে যে আচরণ করেছে, ভারতের কৌশলগত এলাকা সেভেন সিস্টার্সের নিরাপত্তা থ্রেড যেভাবে তৈরি করেছে, ভারত বুঝতে পারছে আজকের বিএনপি সরকারও কিন্তু এর বাইরে নয়, যার কারণে ভারতের আচরণগত বৈপরীত্য দেখা যাচ্ছে। আর এই আচরণগত বৈপরীত্যের সবচেয়ে বড় এবং সাম্প্রতিক উদাহরণ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। গত রোববার ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নয়াদিল্লি বিমানবন্দরে তাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই 2 ঘন্টারও বেশি সময় বসিয়ে রাখে। সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি ক্ষোভ প্রকাশ করে গতকাল বলেছেন, আমার সঙ্গে যা ঘটেছে আমি একে হেনস্থাই বলবো। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রশাসনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে যুক্ত ছিলেন, তবে কেন তাকে এভাবে টার্গেট করা হলো তা তার জানা নেই। যদিও তিনি আশা প্রকাশ করেছেন এই তিক্ত অভিজ্ঞতা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে না, তবে কূটনৈতিক মহল মনে করছে বাংলাদেশের একজন শীর্ষ পদমর্যাদার কর্মকর্তার সাথে এমন আচরণ দুই দেশের জনসাধারণের মনে ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জাহিদুর রহমান নিজে ভারত বিরোধী, বাংলাদেশে খুব সীমিত একটা শ্রেণী 20% হতে পারে। আমি ভারতীয়দের জন্য বলবো, বাংলাদেশে ভারত বিরোধী জনগণ মাত্র 20%-এর বেশি নয়। এই উল্লম্ফন আস্ফালন আপনারা যা দেখেন, তারা একটা কথা আছে না, আপনারাও জানেন যে খালি কলস বাজে বেশি, ওই খালি কলসটাই বাজে বেশি। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের 80% মানুষ ভারতের পক্ষে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কেন বৈরী আচরণ করছে বিএনপি সরকারের সাথে? আমি শুরু দিকেও বলেছি, এখনো বলছি যে এর উত্তর লুকিয়ে আছে বিএনপি সরকারের পররাষ্ট্র নীতিতে। বিএনপির পররাষ্ট্র নীতিতে কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চীন আসছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আসছে, এখানে তুর্কি এসছে, এখানে পাকিস্তান এসছে। এই সব কিছু মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলছে বিএনপি সরকার। আর এই লেজে গোবরে পররাষ্ট্র নীতির কারণে বিএনপির অবস্থান খানিকটা বলতে পারেন যে ভারত বিরোধী অবস্থান। আর এখানে দিল্লির অস্বস্তি। 5 আগস্টের পর দুই দেশের সম্পর্ক যেখানে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল, সেখান থেকে উত্তরণের জন্য ইতিবাচক সদিচ্ছা প্রয়োজন ছিল। কার সদিচ্ছার প্রয়োজন ছিল? আমি আমার দেশের কথাই বলছি, আমার দেশের সদিচ্ছার প্রয়োজন ছিল। কিন্তু
আমার দেশের সদিচ্ছা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনুপস্থিত পেয়েছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের খালেদা জিয়ার শেষকৃত্যে আসা কিংবা ওম বিড়লার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া ইতিবাচক সংকেতই দিয়েছিল ভারত। পরবর্তীতে বিএনপি সরকার যখন ভারতের সাথে ইতিবাচক সংকেতে থাকলো না, তখনই বাঁধল বিবাদ। বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হেনস্থা হলেন, সীমান্তে উত্তেজনা সেই জটিল পরিস্থিতিকে আরো তুঙ্গে তুলেছে। ভৌগোলিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং সাংস্কৃতিক স্বার্থে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল। ভুল বোঝাবুঝি রোধ এবং পুনরায় আস্থা তৈরির জন্য এখন বিএনপি সরকারের প্রয়োজন ভারতের সাথে আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে একটা সম্পর্ক তৈরি করা। বাস্তববাদিতা, ধৈর্য এবং বাংলাদেশের বক্তব্য ও আচরণের মধ্যে অমিল দূর করাটাই হচ্ছে বিএনপি সরকারের এই মুহূর্তের লক্ষ্য হওয়া উচিত। নইলে এই সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় যায় সেটি কিন্তু বিএনপির জন্য ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে। সবকিছু মিলে আমরা বলতে পারি যে বিএনপি সরকারকে কোনোভাবে ভারত সরকার আস্থায় নিতে পারছে না। যখন আস্থায় নিতে পারছে না, তখন সম্পর্ক কিন্তু জটিল থেকে জটিলতর হবে। কারণ ভারতের স্বার্থের চেয়ে আমাদের স্বার্থ কিন্তু অনেক বেশি। ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক স্বার্থ আছে, সেভেন সিস্টার্স। সেই সেভেন সিস্টার্সকে যদি উত্তপ্ত করার চেষ্টা করা হয় বাংলাদেশ থেকে বা অস্থির করার চেষ্টা করা হয় বাংলাদেশ থেকে, ভারত কিন্তু অতীতেও ইনিশিয়েটিভ নিয়েছে, আবারও ইনিশিয়েটিভ নিতে পারে। সেক্ষেত্রে বিএনপি সরকারের পথ চলা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সেজন্য বিএনপি সরকারের কি করা উচিত, নিশ্চয়ই বিএনপি সরকার সেটি ভালোই বোঝে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বা চিন্তা ভাবনা করবে। নইলে বিএনপি সরকারের টিকে থাকা, আমি বারবার বলছি, আগের অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, কঠিন হয়ে উঠবে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হচ্ছে।